এই গল্পটি ক্রিস গার্ডনারের জীবনের উপর ভিত্তি করে তৈরি, যিনি জীবনে অসংখ্য কষ্ট ও বাধা পেরিয়ে সফলতা অর্জন করেছিলেন। এই গল্প আপনাকে অনুপ্রাণিত করবে এবং জীবনের সুখের প্রকৃত মূল্য বোঝাতে সাহায্য করবে। 1981 সালে ক্রিস তার স্ত্রী লিন্ডা এবং তার ছেলে ক্রিস্টোফারকে নিয়ে সান ফ্রান্সিসকোতে থাকতেন। তিনি তার সমস্ত টাকা খরচ করে বোন ডেন্সিটি স্ক্যানার নামে একটি দামি মেশিন কিনেছিলেন, এই আশায় যে এটি সহজে হাসপাতালে বিক্রি হবে। কিন্তু ভাগ্যের অন্য পরিকল্পনা ছিল। এই মেশিনটি এক্স-রে মেশিনের চেয়ে দ্বিগুণ দামি ছিল, তাই এটি বিক্রি করার জন্য যুদ্ধ জেতার মতো কঠিন ছিল। চাকরি না থাকায় মাসে অন্তত 2টি মেশিন বিক্রি করতেই হতো, না হলে ঘর ভাড়া ও খাবারের খরচ চালানো অসম্ভব হয়ে যেত। এমন পরিস্থিতিতেই ক্রিসের জীবন আর্থিক সংকটে জর্জরিত হয়ে ওঠে। 2 মাস ধরে তিনি বাড়ির ভাড়া দিতে পারেননি, আর পরিবারের সমস্ত খরচের দায়িত্ব এসে পড়ে লিন্ডার কাঁধে, যিনি টাকার জন্য ডাবল শিফটে কাজ করতেন। ক্রিসের বারবার ব্যর্থতা দেখে লিন্ডা ক্লান্ত হয়ে পড়েছিল। সে মনে করতে লাগলো ক্রিসকে বিয়ে করে সে তার নিজের জীবন নষ্ট করেছে। টাকার অভাবে দুজনের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকতো। প্রতিদিনের মতো ক্রিস তার ছেলে ক্রিস্টোফারকে স্কুলে নামিয়ে দিয়ে স্ক্যানার বিক্রি করতে যেতেন, কিন্তু কোনো হাসপাতাল এটি কিনতে চাইতো না। পরে তিনি লিন্ডার সঙ্গে দেখা করেন। সে বলে ট্যাক্স না দেওয়ায় নোটিশ এসেছে। বাইরে বের হতেই সে দেখে পুলিশ নো পার্কিং করার জন্য তার গাড়িটা নিয়ে গেছে। সেই দিনও কিছু বিক্রি করতে না পেরে ক্লান্ত মনেই সে বাড়ি ফিরে আসে। খাবার খেয়ে তিনি রবিস কিউব সমাধান করতে বসেন। এ সময় লিন্ডা আবার ট্যাক্সির টাকা নিয়ে জিজ্ঞাসা করলে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। ক্রিস অন্য ঘরে চলে যায়, আবার রবিস কিউব সমাধান করতে থাকে, যা তার জন্য খুব সহজ ছিল। পরের দিন তিনি রাস্তায় এক ব্যক্তিকে দামি গাড়ি চালাতে দেখেন। ক্রিস জানতে চান তিনি কি কাজ করেন। লোকটি একটি বড় বিল্ডিং এর দিকে ইশারা করে বলে তিনি একজন স্টক ব্রোকার। সে বিল্ডিং থেকে যেসব মানুষ বের হচ্ছিল সবাই বেশ আনন্দিত মনে হচ্ছিল। ক্রিসও জীবনে এমনই সুখ খুঁজছিল, তাই তখন তার মনে হলো দুঃখ দুর্দশা থেকে বেরোনোর এটি একমাত্র পথ। তাই তিনি স্টক ব্রোকার হওয়ার সিদ্ধান্ত নেন। লিন্ডাকে যখন তিনি এই কথা বলেন সে হাসতে লাগলো, কারণ ক্রিস বেশি পড়াশোনা করেনি। পরের দিন তিনি চাকরির আবেদন ফর্ম নিতে কোম্পানিতে যান। স্ক্যানারটি এক স্ট্রিট আর্টিস্টের কাছে রেখে ভেতরে যান। ফর্ম নেওয়ার সময় সেখানে সকল ফর্মালিটি সম্পর্কে বলে দেওয়া হচ্ছিল, কিন্তু তখনই তিনি দেখেন সেই স্ট্রিট আর্টিস্ট তার স্ক্যানার নিয়ে পালিয়ে যাচ্ছে। তিনি তার পিছনে দৌড় দিলে স্ট্রিট আর্টিস্টটি ট্রেনে উঠে পালিয়ে যায়। কয়েকদিন পর ক্রিস আবেদন ফর্ম নিয়ে কোম্পানিতে জমা দিতে যান। রিসার্চ ম্যানেজার খুব ব্যস্ত থাকায় তার কথা ঠিকমতো শোনেন না। বেরিয়ে আসার পর তিনি রাস্তায় সেই স্ট্রিট আর্টিস্টকে দেখেন এবং তার কাছ থেকে স্ক্যানারটি ফেরত নেন। তিনি বলেন একটি স্ক্যানার হারানো মানে তার 1 মাসের খাবার হারানো। আজ অন্তত একটি স্ক্যানার বিক্রি করার প্রতিশ্রুতি তিনি লিন্ডাকে দিয়েছিলেন, কিন্তু আবারও খালি হাতে বাড়ি ফিরলেন। এটা দেখে লিন্ডা হতাশ হয়ে পড়ে। লিন্ডার সাথে কথা বলতে গেলে লিন্ডা তার কথা শুনতে চায় না, কারণ সে আর ক্রিসকে বিশ্বাস করতে পারছিল না। এরপর ক্রিস যে নামে এক ব্যক্তির সঙ্গে দেখা করেন, যে ট্যাক্সিতে উঠে যাচ্ছিলেন। ক্রিসের সঙ্গে উঠে পড়েন চাকরির বিষয়ে তার সাথে কথা বলবেন বলে, কিন্তু যে তখন রবিস কিউব নিয়ে ব্যস্ত ছিলেন। নিজের যোগ্যতা দেখাতে ক্রিস মুহূর্তেই কিউবটি সমাধান করে ফেলেন। যে এতে ইমপ্রেস হন, তবে যে নিজের গন্তব্যে পৌঁছে ট্যাক্সি থেকে নেমে যান আর ভাড়া ক্রিসকে দিতে বলেন। এক চৌরাস্তায় গাড়ি থামাতেই ক্রিস ভাড়া না দিয়ে দৌড়ে পালিয়ে যান। ট্যাক্সি ড্রাইভার তার পেছনে দৌড়ায়। বাসতে ক্রিস একটি ট্রেনে উঠে পড়েন, কিন্তু তার স্ক্যানারটি ট্রেনের দরজা বন্ধ হয়ে যাওয়ায় বাইরে পড়ে থাকে। তিনি লিন্ডাকে ফোন করে ক্ষমা চান। তিনি ক্রিস্টোফারকে স্কুল থেকে আনতে যেতে পারেননি। ক্রিস্টোফারকে স্কুল থেকে আনার জন্য লিন্ডাকে তার একটি শিফট ছাড়তে হয়েছিল এবং তিনি ক্রিসকে বলেন তিনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। ক্রিস দৌড়ে বাড়ি ফেরেন, কিন্তু লিন্ডা ইতিমধ্যে চলে গেছে। তখনই যে ফোন করে একটি নম্বর লিখতে বলেন। কলম না থাকায় ক্রিস নাম্বারটি মুখস্থ করে পাশের দোকানে গিয়ে লিখে নেন। পরের দিন সকালে তিনি স্কুলের সামনে লিন্ডার সঙ্গে দেখা করেন। ক্রিস্টোফার তার সঙ্গেই থাকবে, কারণ সে তার ছেলেকে খুব ভালোবাসে। লিন্ডার রেগে কিছু না বলে ছেলেকে রেখে চলে যায়। বিকালে তিনি ছেলেকে নিয়ে বাড়ি ফেরেন। বাড়ির মালিক তাকে বাড়ি ছাড়তে বলেন, কারণ 2 মাসের ভাড়া বাকি ছিল। ক্রিস অনুরোধ করেন 2 দিন সময় দিতে, বদলে তিনি ঘর রং করে দিবেন। বাড়ির মালিক রাজি হন। পরের দিন তিনি দেওয়াল রং করছিলেন, তখনই পুলিশ এসে তাকে গ্রেফতার করে, কারণ তিনি নো পার্কিং ফাইন দেননি। ক্রিস জরিমানা পরিশোধ করলেও পুলিশ বলে রসিদ যাচাই হবে সকাল 9:30-এ, এর আগে বের হতে পারবেন না। ক্রিস বলে তার 10-15 মিনিটে ইন্টারভিউ আছে, কিন্তু কেউ তার কথা শোনে না। তিনি লিন্ডাকে ফোন করে ক্রিস্টোফারকে দেখতে বলেন। পরের দিন সকালে তিনি তাড়াহুড়ো করে ইন্টারভিউতে যান। ঠিকমতো পোশাক পরারও সময় ছিল না। তিনি বাইরে বসে অজুহাত দেওয়ার জন্য কিছু একটা ভাবছিলেন, কিন্তু তার কিছুই মাথায় আসছিল না। সে কোনো অজুহাতই খুঁজে পাচ্ছিল না। তখন সে সবাইকে বলে যে নো ফাইনের চালান না দেওয়ার জন্য
পুলিশ তাকে গ্রেফতার করেছিল। এ কথা শুনে সবাই হাসতে শুরু করে, কারণ তাদের সবার কাছে চালানের ফাইন দেওয়া খুবই ছোট একটা ব্যাপার ছিল। তারপর ক্রিস নিজের পড়াশোনার ব্যাপারে বলে সে তার ক্লাসে ফার্স্ট হয়েছিল, কিন্তু ক্লাসে মাত্র 12 জন ছাত্র ছিল। ছোট শহরে ছোট স্কুল, তাই 12 জনের মধ্যে প্রথম হওয়া কোনো বড় অর্জন নয়। এটা শুনে কোম্পানির হেড মিস্টার মার্টিন খুব একটা ইমপ্রেস হন না। ক্রিস এরপর বলে, আমি একজন এমন মানুষ, যদি কোনো প্রশ্নের উত্তর না জানি তাহলে আমি সোজাসুজি বলবো যে আমি জানি না, কিন্তু কিভাবে উত্তর খুঁজে বের করতে হয় সেটা আমি খুব ভালোভাবে জানি। মিস্টার মার্টিন তখন প্রশ্ন করেন, একজন লোক যদি শার্ট ছাড়া তোমার কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসে, তুমি কেন তাকে চাকরি দেবে? জবাবে ক্রিস বলে, হয়তো সে খুব ভালো একটি প্যান্ট পরে এসেছে, তাই। এই বুদ্ধিদীপ্ত উত্তর শুনে সবাই খুশি হয় এবং তারা ক্রিসকে সিলেক্ট করে। অফিসের বাইরে ক্রিস জেকে বলে সে চাকরিটা নিবে কিনা ভেবে জানাবে, কারণ চাকরি পাওয়ার আগে তাকে 6 মাস বিনা বেতনে ট্রেনিং করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম নিতে যাওয়ার দিন স্টেট আর্টিস্টের কারণে সেই শর্তগুলো ঠিকমতো শুনতে পারেনি। রাতে লিন্ডা ক্রিস্টোফারকে নিয়ে ফিরে আসে এবং বলে তার নিউ ইয়র্কে ওয়েটার্সের চাকরি হয়েছে, কিন্তু ক্রিস বলে সে তার ছেলে ক্রিস্টোফারকে নিজের কাছেই রাখবে। ছেলেকে কিভাবে বড় করবে এই ভাবনায় লিন্ডার চোখে পানি চলে আসে এবং সে চলে যায়। ক্রিস কিছু টাকা জোগাড় করে একটি সস্তা হোটেলে থাকার ব্যবস্থা করে। এরপর ক্রিস্টোফার বলে সে বড় হয়ে একজন বাস্কেটবল প্লেয়ার হবে। তখন ক্রিস বলে, তুমি হয়তো খুব বড় খেলোয়াড় হতে পারবে না। এতে ছেলের আত্মবিশ্বাস ভেঙে যায়। ছেলের দুঃখী মুখ দেখে ক্রিস বলে, কখনো কারো কথা শুনবে না যে তোমার স্বপ্ন পূরণ করা সম্ভব নয়, যদি সে তোমার নিজের বাবাও হয়, কারণ ইচ্ছা থাকলে আমরা সবকিছুই করতে পারি। এ সময় সে একটি স্ক্যানার বিক্রি করতে পেরে কিছু টাকা পায়, যা সাময়িকভাবে তাদের চলার জন্য সাহায্য করে। তারপর ক্রিস ট্রেনিংয়ে যোগ দেয়। সব প্রার্থীদের মধ্যে কেবল একজনকে সিলেকশন করা হবে। ক্রিসের জন্য এটি খুব কঠিন ছিল, কারণ সে কোনো ভালো স্কুল বা কলেজে পড়েনি আর স্টক মার্কেট সম্পর্কেও কিছু জানে না। ট্রেনিং ইনচার্জ বলে, গত বছর একজন প্রার্থী 96% নম্বর পেয়েও সিলেক্ট হয়নি, কারণ পরীক্ষার বাইরেও অনেক কিছু বিবেচনা করা হয়, তাই সবাইকে সর্বোচ্চ পরিশ্রম করতে হবে। বাইরে বেরিয়ে ক্রিস মিস্টার মার্টিনের সঙ্গে দেখা করে, কিন্তু কথা বলতে পারে না, কারণ একজন ভিখারি তার ট্রেনে ছুটে যাওয়া সেই স্ক্যানারটি নিয়ে পালাচ্ছিল। স্ক্যানারটির জন্য দৌড়াতে গিয়ে তার গাড়ির সাথে ধাক্কা লাগে এবং তার একটি জুতো ছিঁড়ে যায়, তাই তাকে খালি পায়ে অফিসে যেতে হয়। ক্রিসের উপর অনেক চাপ ছিল। ট্রেনিং ইনচার্জ ব্যক্তিগত কাজের জন্য সবসময় ক্রিসকে এটা সেটা করতে বলতো, এতে তার গুরুত্বপূর্ণ কাজগুলো পিছিয়ে যেত। প্রতিদিন তাকে সব কাজ শেষ করে ক্রিস্টোফারকে স্কুল থেকে আনতে দীর্ঘ পথ যেতে হতো। ক্রিস ফোন রিসিভার কখনো রাখতো না, যাতে ফোন ধরতে সময় নষ্ট না হয়। এতে করে সে 8 মিনিট সময় বাঁচাতো এবং সে পানিও খেত না, বাথরুমে যেন যেতে না হয়। অন্যরা 9 ঘন্টায় যে কাজ করতো তাকে করতে হতো তার 6 ঘন্টায়। এভাবে 2 মাস কেটে যায়, কিন্তু এখনো সে ভালো কিছু করতে পারেনি। তাই সে তার সবচেয়ে বড় ক্লায়েন্টকে ফোন করে। ক্লায়েন্ট বলে মিনিটের মধ্যে অফিসে আসতে হবে। ক্রিস দৌড়ে যেতে শুরু করে, কিন্তু ট্রেনিং ইনচার্জ তাকে তার গাড়ি পার্ক করতে বলে, ফলে সে সেই সুযোগও হারায়। 2 মাস ভাড়া না দেওয়ায় হোটেলের মালিক ভাড়া চাইতে থাকে। এরপর তার সবচেয়ে বড় ক্লায়েন্ট ফুটবল ম্যাচ দেখতে যাচ্ছিল। ক্রিস সুযোগ বুঝে ছেলেকে নিয়ে তার সঙ্গে দেখা করতে চায়। সেদিন পৌঁছাতে না পারা এবং আবারও তাকে সুযোগ দেওয়ার জন্য সে তাকে ধন্যবাদ জানায়। লোকটি তাদের ফুটবল ম্যাচে নিয়ে যায়। ম্যাচ চলাকালীন ক্লায়েন্ট বলে, তুমি আমাকে ইমপ্রেস করেছো, তবে এর মানে এই নয় যে আমি তোমার কোম্পানিতে টাকা বিনিয়োগ করব। এভাবে তাদের কথার মধ্যে অফিসিয়াল কোনো কথা এগোয় না, কিন্তু ক্রিস্টোফার তারপর খুব খুশি ছিল, কারণ তার ছেলে ম্যাচটা দারুণ উপভোগ করছিল। পরের দিন সকালে ক্রিস ইনকাম ট্যাক্সের নোটিশ পায়, কারণ সে ট্যাক্স জমা দেয়নি। তাই ডিপার্টমেন্ট তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ট্যাক্সের টাকা কেটে নিয়েছে। এই টাকাটা তার জন্য খুব দরকার ছিল, কারণ এই টাকা দিয়ে তাদের দিন চলে। তারপর সে তার এক বন্ধুর কাছে যায় যে তার কাছে টাকা ধার নিয়েছিল। ফেরত চাইলে তার বন্ধু তা দিতে অস্বীকার করে। কিছুদিন পর সে আবার সেই ভিখারিকে দেখতে পায় এবং তার কাছ থেকে নিজের স্ক্যানারটি ফেরত নিয়ে বিক্রি করার চেষ্টা করে। এক ডাক্তার কিনতে রাজিও হয়, কিন্তু স্ক্যানারটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই সে সেটা আর বিক্রি করতে পারে না। সবচেয়ে বড় বিপদ তখনই আসে যখন সে হোটেলে ফিরে যায়। হোটেল কর্তৃপক্ষ তার সব জিনিসপত্র বাইরে ফেলে দিয়েছে এবং রুমে তালা মেরে দিয়েছে, কারণ সে ভাড়া দেয়নি। এটা দেখে ক্রিসের অবস্থা খুব খারাপ হয়ে যায়। সে বুঝতে পারে না কোথায় যাবে, কি করবে, কার কাছে সাহায্য চাইবে। মনে হচ্ছিল যেন দুনিয়ার সব সমস্যাই তার কাঁধে এসে পড়েছে। হোটেল থেকে বের হয়ে সে স্টেশনে যায় এবং রাতে ছেলের সঙ্গে সেখানে থাকতে হয়। ক্রিস্টোফারের মন ভালো রাখতে সে বলে, ধরো এই স্ক্যানারটাই যেন টাইম মেশিন, আর আমরা ডাইনোসরের যুগে চলে এসেছি। আর তাই ডাইনোসরের হাত থেকে বাঁচতে সে তার ছেলেকে নিয়ে টয়লেটে ঢুকে কাগজ বিছিয়ে ছেলেকে কোলে নিয়ে ঘুম পাড়ায়। বাইরে কেউ দরজায় জোরে ধাক্কা দিচ্ছিল, কিন্তু ক্রিস দরজা খোলে না। জীবনে সে কখনো নিজেকে এতটা অসহায় ও একা মনে করেনি। তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে চুপচাপ কাঁদতে থাকে। পরের দিন তারা থাকার জন্য একটি চার্চে যায়, যেখানে লম্বা লাইন পড়ে। জায়গা কম হয়, আগে যাদের সিরিয়াল তারাই থাকতে পারতো, বাকি সবাই ফিরে যেত।
ক্রিস স্ক্যানার ঠিক করার চেষ্টা করে, কিন্তু এর একটি পার্ট নষ্ট হয়ে গিয়েছিল আর সেই নতুন পার্ট কেনার মতো তার কাছে টাকা ছিল না। এখন তার সমস্যাগুলো আরো বেড়ে যায়। দিনে তাকে দ্রুত কাজ শেষ করতে হতো যাতে সময় মতো ছেলেকে নিয়ে চার্চের লাইনে দাঁড়াতে পারে, না হলে রাতে থাকার জায়গা পেত না। এই সময়টা তার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। সে ঠিকমতো খাওয়া দাওয়া করাও ভুলে গিয়েছিল। চার্চে তার মতো শত শত মানুষ ছিল যারা নিজেদের জীবনের সংগ্রামে লড়ছিল। পরের দিন সে ইন্টার্নশিপের ফাইনাল পরীক্ষা দেয়, কিন্তু চাকরি পাওয়ার বিষয়ে তার কোনো আত্মবিশ্বাসী ছিল না। বাইরে বেরিয়ে সে মিস্টার মার্টিনের সঙ্গে দেখা করে। মিস্টার মার্টিন তার ট্যাক্সি ভাড়ার জন্য $5 ধার চায়, কারণ তার ওয়ালেট হারিয়ে গিয়েছিল। ক্রিসের কাছে কোনো টাকা ছিলই না প্রায়, তবুও সে $5 দিয়ে দেয়। সেদিন রাতে তারা চার্চে গিয়ে জায়গা পায়নি, তাই ট্রেনেই ঘুমাতে হয়। টাকা জোগাড় করতে সে নিজের রক্ত বিক্রি করে এবং সেই টাকা দিয়ে স্ক্যানারের নষ্ট পার্টটি কিনে মেরামত করে। এরপর স্ক্যানারটি বিক্রি করে কিছু টাকা পায়। সে টাকা দিয়ে সে একটি 5 স্টার হোটেলে যায়, যেখানে অন্তত একটু শান্তিতে ঘুমাতে পারে। এরপর সব দুঃখ ভুলে সে ক্রিস্টোফারকে নিয়ে সমুদ্র সৈকতে যায়, যেখানে তারা কিছুটা শান্ত সময় কাটায়। আজ তার ইন্টার্নশিপের রেজাল্ট বেরোনোর কথা। সে বারবার ভাবছিল সিলেক্ট হবে কিনা। মিস্টার মার্টিন তার নতুন কামিজ দেখে বলে, আজ তোমার ইন্টার্নশিপের শেষ দিন, তাই নতুন শার্ট পরেছো? মার্টিন হেসে আবারও বলে, আগামীকালও এই শার্ট পরে এসো, কারণ আগামীকাল তোমার চাকরির প্রথম দিন। এই কথা শুনে ক্রিসের চোখে পানি চলে আসে। সে অত্যন্ত খুশি হয়। তারা তাকে জিজ্ঞাসা করে, এটা কি সহজ ছিল? ক্রিস বলে, না, এটা মোটেও সহজ ছিল না। মার্টিন তার কাছ থেকে ধার নেওয়া $5 ফিরিয়ে দেন। সেদিন ক্রিস মনে মনে বলে, এটাই মূলত প্রকৃত সুখের অনুভূতি। শেষ দৃশ্যে দেখা যায় সে ছেলের সাথে হাঁটছে আর পাশ দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছে। তিনি ছিলেন সত্যিকারের ক্রিস গার্ডানার। এই পুরো গল্পটাই তার জীবনের। শেষে বলা হয়, ক্রিস গার্ডানার জীবনে এক সফল ব্যবসায়ী হন এবং $multi-million কোম্পানি গড়ে তোলেন। কোনো কবি হয়তো সত্যি ঠিকই বলেছেন, কঠিন সময় থেকে পালিয়ে যাওয়া সহজ, জীবনের প্রতিটি দিকই একটা পরীক্ষা। যারা ভয় পায় তারা কিছুই পায় না, কিন্তু যারা লড়ে তারাই বিশ্বকে জয় করে। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। এরকম রোমাঞ্চকর গল্প আরও দেখতে চাইলে আমাদের উৎসাহিত করতে লাইক এবং সাবস্ক্রাইব করুন।